নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি বাংলা বলছে। বিজেপির যিনি নবনিযুক্ত রাজ্য সভাপতি, তিনি একটি উদ্যোগ নিয়েছেন, কি না পুরনোদের সম্মান ফেরত অভিযান। আদি নব্য দ্বন্দ্ব মেটাতে এভাবেই আসরে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার জামানায় নতুন করে আসরে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন কর্মী হিসেবে থাকবেন। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় বিজেপিতে এই নতুন উদ্যোগের মধ্যেই খোঁচা দিচ্ছে পুরনো বিবাদ। 2026-এর আগে আদি নব্য দ্বন্দ্ব কি এত সহজে মিটবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের প্রতিবেদন দেখুন, তারপরে আমরা আলোচনায় ফিরবো। যারা রয়েছেন আমাদের সঙ্গে তাদের পরিচয় করাবো। শ্রমিক জমানায় বিজেপিতে আদিদের সম্মান, উত্তরবঙ্গের সম্মান ফেরত অভিযানে বিজেপি সভাপতি। দুর্গাপুরে মোদীর সভায় কর্মী হিসেবে থাকার বার্তা দিলীপের। 2026-এর আগে আদৌ মিটবে আদি নব্য দ্বন্দ্ব? পালাবদল ঘটে গেছে পদ্মে। রাজ্যে এসেছেন নতুন বিজেপি সভাপতি। দায়িত্ব নিয়েই তিনি আদি নব্য দ্বন্দ্ব মেটাবার কথা বলেছেন। সেই কথা মাথায় রেখেই উত্তরবঙ্গে গুরুত্ব দিচ্ছেন আদিদের সম্মান দেওয়ার। আলিপুরদুয়ারের অনুষ্ঠানে সামনের সারিতে রাখতে বলেছিলেন পুরনোদের। তার এই উদ্যোগই নতুন প্রশ্ন সামনে এনে দিচ্ছে। এত সহজে কি পুরনোদের জায়গা ছেড়ে দেবে নতুনরা? মূলত 2019-এর পর্বেই মুকুল আর তারপর শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদানের ঢল নামে। একসময় যারা বিজেপি দলটাকে বছরের পর বছর আগলেছিলেন, তারাই তখন পিছু হটেন। পদ্মের মূল কাণ্ডারি হতে দেখা যায় শুভেন্দু অনুগামীদের। এই পর্বেই ধীরে ধীরে পিছু হটতে থাকেন আদিরা। প্রাক্তন বিজেপি সভাপতি হিসেবে দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েন দিলীপ ঘোষ। তাকে প্রকাশ্যেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়। কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় এলেও ব্রাত্যই থাকেন দিলীপ। তবে সেই ছবি বদলানোর ইঙ্গিত মেলে শ্রমিক জমানায়। এদিন তিনি জানান দুর্গাপুরে মোদীর সভায় হাজির থাকবেন। আমন্ত্রণ না পেলেও উপস্থিত থাকবেন দলীয় কর্মীদের সঙ্গে। আমাদের কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। এখনো আমন্ত্রণ না পেলেও আশাবাদী দিলীপ। তাই বলেই ফেলেন দলের যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি। দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনো সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মাই হুনা। শ্রমিক সভাপতি হওয়ার পর এর মধ্যেই রাজ্যের আরো এক প্রাক্তন সভাপতি রাজ্যপাল হতে চলেছেন। হরিয়ানার দায়িত্ব নিচ্ছেন অসীম ঘোষ। পুরো দায়িত্ব তো এসে পড়ে, এবং সে দায়িত্ব যেহেতু আমি আমার দলে অনেক দিন ছিলাম, 35 বছর দল করেছি উইথ ডেডিকেশন অ্যান্ড সিনসিয়ারিটি, সেহেতু আমাকে আমার নেতৃত্ব প্রধানমন্ত্রীজি অমিত শাহজি যে দায়িত্ব চাপিয়েছেন, ঈশ্বরের কৃপায় আমি সে দায়িত্ব পালন করব ভালোভাবে। অসীম ঘোষের পাশাপাশি রাহুল সিনহাকেও নতুন দায়িত্ব দেওয়ার পরিকল্পনা চলছে। ফলে এতদিন যারা পিছনের সারিতে চলে গিয়েছিলেন, এখন তারাই গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন, যা মনে মনে জ্বালা ধরাচ্ছে দল বন্ধুদের। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন। আর এই কারণেই 2026-এর আগে আদি নব্য দ্বন্দ্ব ফের সামনে আসার আশঙ্কা করছে পদ্ম শিবিরের অনেকেই। কলকাতা টিভি। আমরা আজ এই বিষয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি তাদের একবার আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে তৃণমূলের তরফ থেকে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো। বিজেপির তরফ থেকে রয়েছেন দেবজিৎ সরকার, আপনাকেও কলকাতা টিভিতে স্বাগত জানাবো। কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে অশোক ভট্টাচার্য, আপনাকেও স্বাগত কলকাতা টিভিতে। সিপিএম এর তরফ থেকে রয়েছেন সৈকত গিরি, আপনাকেও স্বাগত জানাবো। এবং আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্তদা, স্বাগত। অর্থাৎ আমরা আজকে যে আলোচনা করছি, শ্রমিক ভট্টাচার্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, যেখানে পুরনো কর্মীরা যারা পেছনের সারিতে চলে গেছিলেন, যারা একেবারেই সক্রিয় ছিলেন না, তাদের মন জয় করতে চাইছেন তিনি, তাদেরকে ফেরাতে চাইছেন আবার দলে। কতটা সম্ভব? কারণ বেশ কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে নেতৃত্বের মধ্যে, এবং পুরনো আদি যে দ্বন্দ্ব, নব্য আদি যে দ্বন্দ্ব, সেটা কিন্তু প্রবল হচ্ছে ক্রমশ। এই বিষয়টা নিয়ে প্রথমেই দেবজিৎদার কাছে আসবো। এই যে একটা দ্বন্দ্ব প্রবল দেখা দিয়েছে বিভিন্ন স্তরে, বিজেপিতে এই দ্বন্দ্ব দেখা দিচ্ছে, শুধু কর্মীদের মধ্যে নয়, নেতৃত্বের মধ্যেও একটা দ্বন্দ্ব রয়েছে। শুভেন্দু অধিকারী একদিকে যাচ্ছেন, দিলীপ ঘোষ একদিকে যাচ্ছেন। কতটা সম্ভব এক্ষেত্রে, কতটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য? দেখুন ইন্দ্রাণী, এরকম কোনো বিষয় নেই। আমার যতদূর ধারণা,
যে মতান্তর আমাদের দলে থাকে বা যে কোনো গণতান্ত্রিক পরিসরে একটা মতান্তর থাকে। আমাদের দল মাল্টি লিডারশিপের একটা দল, যেখানে কিনা একজন ইউনি লিডারশিপ হলে যে ঘটনাগুলো ঘটে, যেমন ধরুন আমি আমাদের সরাসরি প্রতিদ্বন্দ্বী এই বাংলায় তৃণমূল কংগ্রেস, সেখানে মনান্তরের কোনো খুব একটা জায়গা নেই। সরাসরি অভিমান করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করতে হবে, ভালোবাসলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতে হবে। আমাদের মাল্টি লিডারশিপ পার্টি, এবং দ্বিতীয়ত আমাদের এখানে একটা বিচারধারা নির্ভর দল। সুতরাং এখানে ওই নতুন পুরনো দ্বন্দ্ব ইত্যাদি যারা তৃণমূল থেকে এসেছেন তারা সেই বিচারধারা মানেন। দেখুন, একটা বিচারধারার, ধরুন 80 সালে যখন বিজেপি তৈরি হয়েছিল 1980-তে, সেই সময় প্রথম দিনটাতে সবাই প্রথম নতুন ছিলেন, কেউ তার পুরনো ছিলেন না। জনসংঘের কথা যদি বাদ দেন, যদি ডে 1, তাহলে প্রথম ছিলেন। আজকে তারা পুরনো বলে মনে হচ্ছে। দেখুন, নতুন দল বা নতুন মত যখন আসে, তখন তার যারা মানে সদস্য বা সমর্থক বা নেতা বা কর্মী কর্মকর্তা, তারা তো আর কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আসবেন না, অন্য দল থেকে আসবেন, অন্য বিচারধারা থেকেই আসবেন, অন্য স্কুল থেকেই আসবেন। তো তারা যখন আসবেন তখন তাদেরকে মনে রাখতে হবে যে পুরনোরা, আজ আপনি ভাবুন যখন 80 সালে বিজেপি তৈরি হয়েছিল তখন আমাদের সম্বন্ধে কি বলা হতো, যে আসল আবার পাখি, বিজেপি আবার একটা পার্টি, এরকম করে কথা বলতে। দেবজিৎ, এই যে আপনি বললেন কুমোরটুলি থেকে অর্ডার, এই কথাটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তো অন্য কথা বলছেন। তিনি তো অন্যভাবে বিষয়টাকে পুরো দেখছেন, অন্য পথেই তিনি হেঁটেছেন। শুভেন্দু বাবু বা শ্রমিক বাবু দুজনে একই কথা বলছেন, বিভিন্ন অ্যাসপেক্টে তারা একই কথা বলছেন। যেহেতু দুজনের বলার ধরন আলাদা, সেই জন্য শোনাচ্ছে আলাদা, কিন্তু বিষয়টা এক আছে। আমি যেটা বলতে চাইছি, দিলীপ বাবু, শুভেন্দু বাবু, শ্রমিক বাবু, সুকান্ত বাবু, রাহুল বাবু ইত্যাদি ভেবে লাভ নেই। বিজেপির একটাই এজেন্ডা, বিজেপি একটাভাবেই ভাবে। এই যেটা হচ্ছে অ্যাংলো সেকশন স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স, যেটাতে আমাদের ধরা হয় একটা বড় পার্টি থাকবে, তার থেকে বিভিন্ন সিস্টেম নিচে নেমে আসবে, তার ছাত্র উইং থাকবে, কৃষক উইং থাকবে, শ্রমিক উইং থাকবে, এটাই আমাদের চিন্তা। কিন্তু বিজেপিতে তা হয় না। এটা তো শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে আদিদের সামনের সারিতে আসতে হবে, তাদেরকে সেই সম্মান দিতে হবে। তাহলে কোথায় সেই সম্মান ছিল না তাদের, সেটা ফিরিয়ে আনতে হবে। যারা নতুন এসেছেন, প্রথম কথা আদিদের বুঝতে হবে, যারা পুরনো কর্মী বা যারা আমাদের বিচারধারার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন 80 সাল থেকে বা তার পর থেকে আজ অবধি, যারা নিজেদেরকে পুরনো বলে মনে করেন, তাদের এটা বুঝতে হবে যে তারা নতুন লোক না এলে দলে তো ব্লাড আসবে না, নতুন রক্ত কোথা থেকে আসবে। আর দ্বিতীয়ত যারা নতুন আসছেন তাদেরও এটা মনে রাখতে হবে যে পরাজয় নিশ্চিত জেনে, জামানত বাজেয়াপ্ত হবে জেনে, প্রত্যেকটা জায়গাতে হারবে যেন, যারা নিজেদের বাড়ি জমি সবকিছু বন্ধক রেখে যারা লড়াই দিয়েছিলেন, যারা নিজেদের জান মান পরিবারের সম্মান দুবারে, মানে এই 34 বছরের বাম জমানা এবং এখন তৃণমূলের জমানায় যারা মরবেন জেনেও যারা লড়ে যাচ্ছেন হাটে মাঠে ঘাটে। দেখুন ইন্দ্রাণী দেবী, আমাদের যে পতাকাগুলো বিজেপির রাস্তায় বা মাঠে আমরা দেখি না, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় পথ করে ওড়ে, শুধুমাত্র হাওয়ার জোরে ওড়ে না, আমাদের কর্মীদের, জীবিত অথবা মৃত কর্মীদের নিঃশ্বাসের জোরে ওড়ে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, যারা এইভাবে বিজেপিটাকে টিকিয়ে রেখেছিলেন, যারা উৎসাহ জুগিয়েছিলেন অন্যদের বিজেপিতে আসার জন্য, তাদেরকেও তারা কি চান, শুধু একটু সম্মান চান। তো সেই সম্মানটুকু তাদেরকে দিতে হবে। আর নতুন যারা এসেছেন তাদেরকেও সম্মানের সঙ্গে কাজ করতে দিতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, তবেই পার্টি বাড়বে। এটাই আমাদের নীতি। যার কাছে বিজেপির পতাকা আছে, যার মনে বিজেপি আছে, যে বুথে নিজেকে বিজেপির মানে কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, সেই বিজেপি। এই জন্য কোনো মানে কাটমার্ক নেই যে 1980 সাল বা 1985 সাল বা 2005 সাল 2015 সাল এই তারিখের পরে যে আসবেন না তিনি নন, এটা নন। ঠিক আছে, আমি স্টুডিও শুনতে এই বিষয়টা ভালো লাগছে, কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? আমি বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। তাহলে কি বাস্তবে এটা হচ্ছে? বিজেপি যে একভাবে ভাবে, বিচারধারা রয়েছে, আপনাদের কিভাবে সুবিধা করে দিচ্ছে? তাহলে আমি জানি না, উনি অনেক বিচারধারার কথা বললেন বা অনেক ওনাদের দলের কথা বললেন। বঙ্গ বিজেপি যে দলীয় কোন্দল, এটাই তো ওদের পরিচয়, অন্তর্দন্তটারই তো পরিচয়। আপনি বলুন তো, তথাগত বাবু উনি কি ভাষা বলেছিলেন যে কামিনী কাঞ্চনের জায়গায় বিক্রি হয়ে গেছে বিজেপি পার্টি, ওনাদেরই দলের একজন প্রাক্তন রাজ্যের এই রাজ্যের সভাপতি। আপনি অর্জুন সিং, সেদিন আমি দেখছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত কথা বলছিলেন, আবার দিলীপ ঘোষ যেটা অর্জুন সিং এর বিরুদ্ধে বলছিলেন, সেইগুলো পাশাপাশি। এই দ্বন্দ্বই কি তৃণমূলকে ফায়দা করে দিচ্ছে? ফায়দা, দেখুন ফায়দা, বিজেপির কি 82,000 বুথে এজেন্ট আছে, লোক আছে? আপনি বলুন তো।
বিজেপি টিভি চ্যানেলে লোক সন্ধ্যেবেলা আপনি পেয়ে যাবেন একটা করে। বুথ লেভেলে ওদের ওয়ার্কার আছে, বুথ লেভেলে রেজিস্ট্যান্সের জায়গায় আছে। আমরা তো বামফ্রন্টকে এখান থেকে সরিয়েছি 34 বছর লড়াই করতে করতে। ওরা একটা গণ আন্দোলনের নাম বলুক যে বিজেপি বিরোধী দল হিসাবে রাজ্যে গণ আন্দোলন তৈরি করেছে। ওদের ক্ষমতায় আসবার আগে, লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলল সবকা সাথ সবকা বিকাশ, আর শুভেন্দু অধিকারী যেই হেরে গেল 18 থেকে 12 হয়ে গেল, বলছে আম উনকো সাথ জো হামারা সাথ। তাহলে কোন বিচারধারায় ওরা বিশ্বাস করে? কিসের বিচারধারার কথা ওনারা বলেন? ওনাদের দলের যিনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আর এই রাজ্যের এলওপি, দুটো তো আলাদা কথা বলছেন। ওনাদের বিরোধী দল নেতা তো বলছেন যারা আমার সঙ্গে আমরা তাদের সাথে, আর ওদের প্রধানমন্ত্রী বলছে আমি সবার সাথে, যারা বিকাশের জন্য আমরা সকলে। এই যে বুঝলু কি, এই যে ভণ্ডামি বিজেপি, এই ভণ্ডামির জন্য তো বাংলার মানুষ ওদের অ্যাকসেপ্ট করবে না। একটা রাজনৈতিক দলের স্লোগান যদি একটা ধর্মীয় স্লোগান হয়, সেটা বাংলার মানুষ যেখানে সংস্কৃতি কৃষ্টির জন্য গর্বিত বলে নিজের যে বাংলা ভাষা বা আমরা যারা কথা বলি, কালকেও তো বাংলা ভাষার বাঙালিদের জন্য কালকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, কলেজ স্কোয়ার থেকে মিছিল আছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, আমাদের উপর বাংলার মানুষ যারা বাংলা ভাষায় কথা বলেন তারা আক্রান্ত হচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে। দিল্লিতে হয়েছেন, উড়িষ্যায় হয়েছেন, বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওদের সঙ্গে আমাদের বিচারধারা পাওয়া আছে। আমি সৈকতের কাছে আসবো। এই যে বিজেপি যেভাবে ভাবছে এবং সমীক ভট্টাচার্য যেভাবে ভাবছেন, তিনি যে যাত্রা শুরু করেছেন, অভিযান শুরু করেছেন, বামেরা এটাকে কিভাবে দেখছে? তাদের কি কোনো নতুন ভাবে তারাও ভাবনা চিন্তা করছেন এরকম? তারা কারণ প্রচুর 2019-এ যে বামেদের যে ভোট, সেই ভোটটা অনেকটাই বিজেপিতে গিয়েছিল। না, বামেদের ভাবনা চিন্তা খুব পরিষ্কার। যবে থেকে আরএসএস এর জন্মলগ্ন, এইসব জনসংঘ, বিজেপি, হিন্দু মহাসভা, এইসব জামা পাল্টে তো লাভ নেই। আদর্শগত লড়াই প্রতিষ্ঠা লগ্ন থেকে আরএসএস এর সঙ্গে কমিউনিস্টদের রয়েছে, আজকেও সেটা চলবে এবং ভবিষ্যতেও থাকবে। প্রশ্ন হচ্ছে বিজেপি তার কোন লাইনে নেবে আমি জানি না, কিন্তু আমার দেবজিৎ দা, শ্রমিক দাদের বক্তব্য শুনতে ভালো লাগে। এই কারণেই ভালো লাগে, এরা আর যাই হোক শুভেন্দু অধিকারীর মতন এত মিথ্যে কথা বলেন না, সত্যি কথাটা সোজাভাবে বলে দেন। যে স্বাভাবিক তো, এই রাজ্যে বিজেপি কর্মীরা তো আর কুমোরটুলিতে তৈরি হবে না, যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক কুমোরটুলিতে তৈরি হয় না। কিন্তু অদ্ভুত লাগে যে মতাদর্শের কথা বিজেপি বলে এই রাজ্যের মাটিতে 80 সাল থেকে, সেই মতাদর্শের কর্মী তো বাদ দিন, বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, মানে একটা রাজনৈতিক দল তার মাথাটাই তৃণমূলের একটা নেতা, তৃণমূলের আর এক অধ্যাপক নেতা, তাকে ধার করে নিতে হয়। আমরা তার জন্য বলছি, দেখুন এই রাজ্যে বিজেপি তৃণমূল আলাদা বলে আমরা ভাবি না। আরএসএস এর দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। এই রাজ্যের মাটিতে একদম ঠিক বিজেপির পতাকাগুলো বিজেপি কর্মীদের নিঃশ্বাসের, যারা মারা গেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের নিঃশ্বাসের মধ্য দিয়েও অনেক সময় পতাকা ওড়ে, ঠিক একইভাবে উঠতো। 2019-এ কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন দেবাশিস বাবু, মারা গেছেন। তা 2019 পরবর্তীকালে খেজুরিতে 2 বিজেপি কর্মী খুন হয়েছিল, মুখবেড়িয়াতে পাউসিতে এক বিজেপি কর্মী খুন হয়েছিল। অভিযুক্তের তালিকায় 1 নম্বরে যার নাম ছিল, তিনি এখন ভগবানপুরের বিজেপির বিধায়ক রবিবাবু। আমি দেবজিৎ বাবুদের পছন্দ করি এই কারণে, তারা খুব নির্দ্বিধায় বললেন যে নতুন যে কেউ বিজেপিতে আসতে পারে, বিচারধারা যে কোনো সময়, শুধু জামাটা পাল্টে, পোশাকটা পাল্টে, জোড়া ফুল থেকে সিঙ্গেল ফুলে এলেই তাতেই মোটামুটি সবটা মিটমাট হয়ে যাবে। উনারা একবারও বুক বাজিয়ে কথা বলতে পারবেন না। 19-এ যেমন কথা কাঁথিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলতে পারেন যে শুভেন্দু অধিকারী বিজেপি বিরোধী দলনেতা হবে, আগামী দিনে দেবজিৎ বাবুরাও এখান থেকে বলতে পারবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বিজেপির সুপার নেতা হবে কিনা। প্রশ্ন হচ্ছে কোন লাইনে বিজেপি চলছে। একটা সংবিধানের উপর শপথ নেওয়া বিরোধী দলনেতা, তিনি বিধানসভার ক্যাম্পাসের মধ্যে, এরিয়ার মধ্যে দাঁড়িয়ে বলছেন যে মুসলমান এমএলএদের বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলে দেব। তারপর এই একটা রাজনৈতিক দল এই রাজ্যে, এই দেশে যেখানে ধর্মনিরপেক্ষ সংবিধান রয়েছে, সেখানে ভোট চাইতে পারে। আমি শেষ যে কথাটা বলতে চাই, আমি একটু শেষ করে লাস্ট লাইন আমি বলছি, দেখুন মতাদর্শগত জায়গা থেকে আমাদের যে রাজনীতির লড়াই, বামপন্থীদের এই লড়াই চলবে। আসুন সবাই মিলে বিজেপির এই আদিনব্য দ্বন্দ্ব না, বিজেপির এই তীব্র মিথ্যাচার, সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি। ভাই সৈকত এবং তামাম বামপন্থীরা বাংলায় বসে 34 বছর ধরে সংসারপাতি চালিয়ে, সবকিছু চালিয়ে, তারপরেও মানুষের পাশে থাকার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষ এই বামপন্থীদের পাশে থাকে না। 1%ও ভোট নেই, টিভির চ্যানেল ছাড়া কোথাও বসার জায়গা নেই, বিধানসভার ভেতরে ঢুকতে পারছে না। হ্যাঁ, কথাও ঠিক যে চোরেদের যে মন্ত্রিসভা, সেখানেও তাদের জায়গা নেই, বা জেলেও তাদের জায়গা নেই। আরে হবে কি করে? মার্কামারা বামপন্থীরা তো রাতারাতি হাজি রেজ্জাক মোল্লার মতন তৃণমূলে ঢুকে পড়েছে। তো যারা এইরকম সব হয়েছিল, হজ করে এসে হাজি আর অন্যভাবে যারা সব ঢুকে পড়েছিল, তো তারা তো এখানে ঢুকে পড়েছে, মহামিছিল করেছে, দিদির দলে নাম লিখিয়েছে।
ঠিক আছে। সেই জন্যই সব বড় বড় ঠিক আছে, কথাবার্তা সৈকত আসে। আমি আসবো, কিন্তু সৈকত আমার আমি- কথাটা হচ্ছে, সৈকত আমি আমার আসবো, কথাটা আমি অশোক কাছে যাবো। কথা বললেন মনে হয়। কংগ্রেস আমরা কিভাবে প্রাক্তন দেখছে সভাপতিকে বিষয়টাকে, রাজ্যপাল যেখানে করতে হবে। শ্রমিক ভট্টাচার্য তিনি যে নতুন উদ্যোগ নিয়েছেন, কতটা সম্ভব তার কাছে? কারণ নেতৃত্বের মধ্যেই তো ভাগাভাগি আছে। দেখুন, আমরা তো তৃণমূল নই, আমরা কংগ্রেস, তাই আমরা বিশ্বাস করি রোগা বিজেপি ভালো, মোটা বিজেপি খারাপ, বাদামি বিজেপি ভালো, ফর্সা বিজেপি খারাপ, কালো বিজেপি ভালো, বেগুনি বিজেপি খারাপ, এরকম হতে পারে না। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি ভালো, আদবানির বিজেপি খারাপ, আদবানির বিজেপি ভালো, মোদির বিজেপি খারাপ, আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি লড়াইটা বিচারধারার লড়াই, ইডিওলজিক্যাল ব্যাটল। যে ইডিওলজিক্যাল ব্যাটলের ডাক দিয়েছেন রাহুল গান্ধী সমুদ্র হিমাচল জুড়ে। এইখানে বৈশ্যানরদা তৃণমূলের মুখপাত্র এমন একজন মানুষের কোটেশন ব্যবহার করলেন, মাননীয় তথাগত রায়। আমি বৈশ্যানরদার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি বৈশ্যানরদাকে স্মরণ করিয়ে দিতে চাই, এই তথাগতবাবু দিনের পর দিন, টুইটের পর টুইট বারবার করে মোদি মমতা সেটিংয়ের কথা বলেছেন। তাহলে তথাগত বাবুরকে যদি আপনি প্যারামিটার ধরেন, তাহলে এইটাও আপনি মানবেন যে মোদি মমতা সেটিং রয়েছে। এবার গেল 3 নম্বর কথায় আসতে চাইছি আমি। দেবজিৎদা যে কথাটা বলছিলেন আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনেছি ইন্দ্রাণী। সত্যি রাজনীতিতে প্যারাসুট ট্রুপারদের কোনো জায়গা নেই, সে যে দলেই হোক, সে যে দলেই হোক। কিন্তু প্রশ্নটা এই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে শ্রমিক বাবু বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন, শ্রমিক বাবুর জায়গায় যদি দেবজিৎ বাবু হতেন, আমার এখানে কিছু বলার নেই, আমার বলার এখতিয়ারও নেই। বলার জায়গাটা এটাই, শ্রমিক বাবু হয়ে বহুত্ববাদের কথা বললেন, শ্রমিক বাবু হয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যে ধর্মনিরপেক্ষ যে ঐতিহ্য তা স্মরণ করিয়ে দিলেন। আসলে এইটাই হচ্ছে ভণ্ডামি। ভণ্ডামির জায়গাটা এই জায়গাটায়, শ্রমিক বাবু যে দলের মুখোশ, শুভেন্দু সে দলের মুখ, অটল বিহারী বাজপেয়ী যে দলের মুখোশ, মোদী সে দলের মুখ। এইটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা বারংবার হয়েছে এই রাজ্যে দাঁড়িয়ে, বারংবার হয়েছে সারা দেশে দাঁড়িয়ে। আমাদের এগুলো নিয়ে আলোচনার ব্যাপার নেই। শ্রমিক বাবু কাদের সম্মান দিতে চান, শ্রমিক বাবু কাদের সম্মান ফিরিয়ে দিতে চান, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে চাই যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চলছে, বঙ্গ নিবাসী পরিযায়ী শ্রমিক তাদের সম্মান ফিরিয়ে দিন। আর বৈশ্যাদাকে আমি স্মরণ করে দিতে চাই তৃণমূলকে, বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে এ রাজ্যে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস প্রথম পথে নেমেছে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে। একেবারে অশোক, আমি আসবো, তবে আমি জয়ন্তদার কাছে আসবো। এই যে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে মুখ বা মুখোশের কথা তিনি কিন্তু বলছেন না, তিনি বলছেন প্রত্যেককে সম্মান দিতে হবে এবং প্রত্যেককে একসঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু এখন কি সেটা ইমপ্লিমেন্ট করাটা এতটা সম্ভব বিজেপির পক্ষে? ইন্দ্রাণী, প্রথম কথা হচ্ছে যে বিজেপি একটা সর্বভারতীয় দল, প্যান ইন্ডিয়ান পার্টি, বৃহত্তম, তো গোটা পৃথিবীতে সব থেকে বড় দলে পরিণত হয়েছে বিজেপি। আমি একদম কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই, আমি এই রাজনৈতিক বিশ্লেষণটা করছি একটা পলিটিক্যাল ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে, একটা জাতীয় প্রেক্ষাপট আছে। বিজেপি সর্বভারতীয় দল, বিজেপি গোটা দেশে যেভাবে তার গ্রোথ হয়েছে, পশ্চিমবঙ্গে তার গ্রোথটাকে সে চাইছে যাতে সেইভাবে সর্বভারতীয় দলের পূর্বাঞ্চল এবং ভারতের এই যেরকমভাবে অসমে হয়েছে পশ্চিমবঙ্গেও হোক। একটা প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গল তো আছে, সেখান থেকে কোনো ডাইলুশন বিজেপির নেই। কিন্তু একটা বিজেপির একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথোডোলজি, এটা সব দলেই হয়, সব সময় হয়, যে এইটা কাজ করবে নাকি এই দাওয়াইটা দিলে কাজ করবে। এভাবে যখন এগোচ্ছে, এখন যে নতুন যে এক্সপেরিমেন্ট শ্রমিক ভট্টাচার্য, সেখানে একটা জিনিস ট্রায়াল অ্যান্ড এরার হচ্ছে যে বাঙালি অস্মিতা যেটাকে বলে, বাঙালি আইডেন্টিটিটা, এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু খুব সজাগ এবং একদম উই ক্যানট আন্ডার এস্টিমেট মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে কিন্তু 24/7 রাজনীতি করে। যে বিজেপি যে মুহূর্তে হিন্দু, এটা তো একটা আমি বলি মিক্স প্লাটার, মানে হিন্দুত্বও আছে, বাঙালি আইডেন্টিটি আছে। এখন বিজেপি কোনটাকে আগে নিয়ে আসবে, কোনটাকে পিছিয়ে নিয়ে যাবে, এটা তো রণকৌশল, প্রাক নির্বাচনী রণকৌশল। এখন এখানে যেটা শ্রমিক বলছেন যে সবাইকে নিয়ে চলবো, তার মানে পার্টি একটা ইনক্লুসিভিস্ট অ্যাপ্রোচ নিতে চাইছে, অর্থাৎ বিবিধের মাঝে দেখো একটা মিলনমোহন। এটা কিন্তু গুড স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু শ্রমিকের স্ট্র্যাটেজি বললে বোধহয় একটু অবজ্ঞা করা হবে জাতীয় নেতৃত্বকে, কারণ বিজেপি কিন্তু কোনো আঞ্চলিক মাসিয়া ভিত্তিক দল নয়। সুতরাং সেখানে কিন্তু স্ট্র্যাটেজিটা অনেক গভীরভাবে পরিণত মনস্কতা থাকে। প্রধানমন্ত্রী আসছেন, তার আগে কীরকমভাবে
একটা ঘুঁটি সাজানো হচ্ছে। দিলীপ ঘোষকে নিমন্ত্রণ করা না করা এটা নিয়ে আমার কিছু মানে বিস্ময় আছে যে কেন এই জিনিসটাকে এইভাবে হ্যান্ডেল করা হচ্ছে। সেটা তো একটা মাইক্রো ইস্যু, কিন্তু ব্রডলি যেটা মনে হচ্ছে যে এই যে দলের, যেটা আমাদের বৈশান্তদা বলছিলেন খুব ইম্পর্টেন্ট কথা, যে এই যে ৮২,০০০ বুথ, বিজেপির সমস্যাটা কোথায়? বিজেপির সমস্যাটা হচ্ছে যেভাবে উত্তরপ্রদেশে, উত্তর ভারতে বা যেভাবে মধ্যপ্রদেশে যেরকমভাবে তার যে মবিলাইজেশন, অর্গানাইজেশনাল সাংগঠনিক যে প্রতিপত্তি, তার যে প্রসার, সেটা তো তৃণমূল কংগ্রেসের কাছে। আমি কংগ্রেস বা সিপিএম এর অস্তিত্ব বৃদ্ধির চেষ্টা চলছে সেটা তো আলাদা, কিন্তু এই মুহূর্তে বিজেপির যে সাকসেস স্টোরি ইন্দ্রাণী মানতে হবে যে বিজেপি কোথায় ছিল। দুটো কাউন্সিলর হয়েছিল, আডবাণীজি বলেছিলেন গুলাল খেলনা হয় মানে আবির মালা। তো আজকে সেই জায়গায় যদি রাহুল সিনহা যদি ৫০০টা লোকও নিয়ে আসে, আজকে যদি আরেকজন নেতা উত্তরবঙ্গ থেকে, সে হয়তো একটুখানি পিছিয়ে গেছে, তাদেরকে যদি চাগিয়ে দিয়ে অর্গানাইজেশনাল, এটা কিন্তু নট এ ব্যাড স্ট্র্যাটেজি। তুমি ইন্দ্রাণী, তুমি যে বলেছো কথাটা না, প্রশ্নটা, তোমার প্রশ্নের মধ্যে একটা উত্তর আছে যে এটা ভালো স্ট্র্যাটেজি। এখন বিজেপি এটা কতটা রূপায়ণ করতে পারবে, কেননা যদি বুথ ওয়াইজ তৃণমূল কংগ্রেসের সাথে মোকাবিলা করতে সময় কম, 2026 এর আগে একেবারে সময় তো কম রয়েছে এবং আমাদের কাছে সময় কম রয়েছে। জনতা এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হবে। তবে বিরতিতে যাওয়ার আগে যেটা বলবো যে অমিত শাহ কিন্তু বাংলায় পাকাপাকি ভাবে তিনি থাকার পরিকল্পনা করছেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। তবে সময় হয়ে গেছে একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবার যে প্রতিবেদন আপনাদের দেখাবো সেখানে একটা প্রথমে ডায়লগ হচ্ছে, সেটা হচ্ছে যে मैं हूं ना, কে বলেছেন? দিলীপ ঘোষ। কিন্তু বাংলা দখলের লক্ষ্যে এবার কি কথা বলতে শোনা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও? বিজেপি সূত্রে খবর, বিহার ভোট মিটলে পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব নিয়ে কলকাতায় ডেরা মারতে পারেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, আদিনব্য দ্বন্দ্ব যাতে পথের কাঁটা না হয়, তার জন্যই কি তিনি ঝাঁপিয়ে পড়তে চাইছেন রাজ্যে? দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। मैं हूं ना। প্রাক্তন সভাপতি বলছেন मैं हूं ना, কিন্তু কেন তাঁর এই বার্তা? এর মধ্যে তিনি বলে দিয়েছেন বিধানসভায় তার পছন্দের কেন্দ্র খড়গপুর, কিন্তু ওই কেন্দ্র হাতছাড়া করতে চান না হিরণ। সেখানে আজ কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছিলেন তিনি, আর তা দেখেই আগে ভাগে সেখানে হাজির থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে লিখেছিলেন, ভাতৃপ্রতিম হিরণ, আমিও আসছি পা মেলাতে। আপাত দৃষ্টিতে এর মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই, কিন্তু বিজেপির মধ্যেই অনেকে মনে করছেন দিলীপ ঘোষকে বার্তা দিতেই ওই যাত্রায় হাজির থাকার বার্তা দিয়েছিলেন শুভেন্দু। যদিও পাল্টা বার্তা দিতে ছাড়েননি দিলীপও। তার মতে নতুন যারা এসেছেন সকলকেই জায়গা দিয়েছিলেন তিনি। প্র্যাকটিক্যাল তো আমি আসার পরে শুরু হলো 16 থেকে 83, তার আগে বাই ইলেকশন একাধজন জিতেছিলেন। তো পুরনো কর্মী তো লড়াই করেছেন, তো তাই পার্টি এখানে এসেছে, তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। পশ্চিমবঙ্গে 2021-এর মতো বিজেপির মধ্যে যে আদিনব্য দ্বন্দ্ব ফের প্রকট হবে তা আগাম আঁচ করতে পেরেছেন কেন্দ্রীয় নেতৃত্বও। তাই ভোটের আগে বাংলায় ডেরা মারতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 10 বছর ধরে পার্টির যে এখানে প্রগতি হয়েছে, বেড়েছে, অমিত শাহর নেতৃত্বেই হয়েছে। তিনি সভাপতি ছিলেন, আমাকেও সভাপতি উনি করেছেন। তো সেই সময় উনি আমাদের সঙ্গে থেকেছেন, কর্মীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে, জনতা আমাদের আশীর্বাদ দিয়েছে। সেইটা থাকবে যতক্ষণ না বাংলায় পরিবর্তন হচ্ছে, আমরা সেই লড়াই করবো। আর অমিত শাহ তো একজন লড়াকু সেনাপতি, সামনেই থাকেন, আমরা ওয়েলকাম করবো। উনি এখানে এলে সাহস বাড়বে আমাদের কর্মীদের। গত বিধানসভা নির্বাচনে দিল্লি বাংলা ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন তিনি, কিন্তু এখন আগের মতো আর ধকল নিতে পারবেন না অমিত শাহ। তাই ঠিক হচ্ছে বিহারের ভোট মিটলেই বাংলার দায়িত্ব নিতে কলকাতায় ডেরা বাঁধবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে তার অফিসে কিছু অংশ এখানে শিফট করতে হবে, তাই এখন থেকেই তার থাকার জায়গা খোঁজা শুরু হয়েছে। এখন কলকাতায় আসলে নিউ টাউনের এক বেসরকারি হোটেলে 32 তলায় থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই হোটেলে কিছু তলা ভাড়া নেওয়া হতে পারে বলেও জল্পনা চলছে। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আমি দেবজিৎদার কাছে আসবো। তাহলে কি অমিত শাহ পাকাপাকি ভাবে কলকাতায় ডেরা বেঁধে এখানে নির্বাচন পরিচালনা করবেন? দেখুন, আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো সরাসরি মানে বার্তা নেই যেটা আমি এখানে বলতে পারি। অমিত শাহ আমাদের বহু পরীক্ষিত নেতা, বহু যুদ্ধের সৈনিক, এবং আমাদের দলকে একটা জায়গা থেকে উনি একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন, এবং আমাদের দলের বহু রাজ্যে জেতার উনি প্রধান কারিগর। এই যুগের যদি চাণক্য বলা হয় এই এই পরিস্থিতি, মানে এই সময়ে, এই টাইম ফ্রেমের মধ্যে, তাহলে ওনাকে মানতেই হবে। কিন্তু পশ্চিমবঙ্গের অঙ্ক মিলছে না কেন তাহলে? কোথায় মিলছে না আপনি বলুন? পশ্চিমবঙ্গে আমাদের খাতা খোলা ছিল না। তারপরে প্রথম হলেন বাদলবাবু,
একটা বাই ইলেকশনে তারপরে দ্বিতীয় যদি কেউ হয়ে থাকেন তাহলে বর্তমান যিনি রাজ্য তো সভাপতি হাইতে সমনী গিয়ে তো সমিত আবার ডাউনেই যাচ্ছে বিজেপি। না না কিচ্ছু ডাউনে যাচ্ছে না। মুশকিল হচ্ছে যে মানে রাস্তাটা তো মসৃণ নয়, প্রচুর বাম্পার। তা সুতরাং মাঝে মাঝে গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, সবসময় কি আর থার্ড গিয়ার বা ফিফথ গিয়ারে চলবে ম্যাডাম? মাঝে মাঝে তো এদিক ওদিক হবে, গিয়ার কমাতে হবে। ভালো ড্রাইভার গিয়ারের উপরে চাইছেন, একটা পার্মানেন্ট গিয়ারে থাকতে চাইছেন? না না, রাস্তা যখন তৈরি হয়ে যাবে তখন পার্মানেন্ট গিয়ারে থাকবে গাড়ি, কিন্তু রাস্তাটা মসৃণ এখনো হতে একটু বাকি আছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। মানুষকে তৈরি হতে হবে। আজকে দেখুন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে, একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি থেকে যারা সুবিধা পান না, যারা সুবিধাভোগী শ্রেণীর মধ্যে পড়েন না, তারা রোজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে বাজে কথা বলেন। কিন্তু কথাটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1 মিনিট একটা কথাই শেষ করি। একটা জিনিস খেয়াল করতে হবে যে সোসাইটি ডিজার্ভ দ্যাট টাইপ অফ লিডারশিপ যেটা ওর ক্যারেক্টার। অর্থাৎ আমরা সারাদিন ধরে শুধু আমাদের নেতৃত্বকে গালাগালি দেয়, মানে আমাদের রাজনৈতিক এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সামনে আছেন, ওনাকে আমরা জিতিয়ে এনেছি বা উনি জিতে এসেছেন, কিন্তু তাকে সবসময় খারাপ বলছি। আমাদের সোসাইটি তৈরি নয় বদলে দেওয়ার জন্য, এবারে বদলে দেওয়ার জন্য তৈরি হয়েছে। 26-এ বিজেপি এলে বোঝা যাবে যে কি হচ্ছে। আমি বৈষ্ণবের কাছে আসবো। এই যে দেবজিৎদা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা হচ্ছে এবং অমিত শাহ অনেক পরীক্ষিত, তিনি বারবার বহু রাজ্যে ভোটের অঙ্ক মিলিয়েছেন, তাহলে পশ্চিমবঙ্গে তার তো অঙ্ক মিলছে কি? ভালোই তো বলেন, 32 তলায় এসে থাকবেন, জানি না কত পয়সা থাকলে এরকম থাকা যায়। আর একটা কথা যেটা আমার মনে হচ্ছে যে ওনার সেই বিখ্যাত ডায়লগ আপ কি বার 200 কি পার, তারপর ভোটের রেজাল্ট বেরোলো, দেখা গেল যে একদম ঝিলকা উসপার হয়ে গেছে। ওনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডেলিগেশন জারি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘাঁটি গেড়ে বসেছিলেন, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে এসে বসেছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এসে বসেছিলেন। তিনি তো ভোট চাণক্য, তিনি যদি এসে থাকেন তাহলে কি তৃণমূলের চিন্তা বাড়বে? 1,00,000 সামরিক বাহিনীকে নামিয়ে 8 দফায় ভোট হয়েছে, তারপরেও 2021-এ পরাজিত হয়েছে। তার এত কিছু টেস্ট হয়ে গেছে। 2018-তেও, 2024-এ যে নির্বাচন হলো লোকসভা নির্বাচনে, সেখানেও সন্দেশখালী থেকে শুরু করে নানান ইস্যুতে এমন একটা হাইপ তোলা হলো যে একটা কিছু হবে, কিন্তু ভোট হলো 18 থেকে 12-ই নেমে গেল, আর তৃণমূলের সিট 22 থেকে 29 হয়ে গেল। তাহলে এইভাবে বারবার করে একটা তোলা বাজার গরম করে আর তারপরে বারবার হারে, তো এর কোনো মূল্য আছে? ওরা আবার অমিত শাহ আসবেন যাবেন, প্রধানমন্ত্রী আসবেন যাবেন, বাংলায় খুব একটা সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। আমি জয়ন্তদার কাছে যাবো। হ্যাঁ, আমি একটু বলে নিই, বৈশাদার কথার রেস্ট এনে জয়ন্তদা নিশ্চয়ই বলবেন, জয়ন্তদা আরো ভালোভাবে বলবেন, কেননা সাংবাদিকরা জানেন এবং বাংলার মানুষও জানেন যে 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন এবং ক্ষমতা এসেছিলেন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি এই বাংলার সমস্ত লিডিং নিউজ পেপারে, প্রিন্ট মিডিয়ায় বেরিয়েছিল, গালে হাত দেওয়া, ঠিক আমি এখন যেরকমভাবে আছি এরকম। আমি কি তাহলে ভুল করলাম? উপরে ক্যাপশন ছিল, একা মমতা জিতেছিলেন আর কেউ জেতেননি। তো সেই রকম একটা জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন কাকে? বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন, যিনি কিনা ভাবতে পারেননি রাজনীতিতে একজন নবাগত একজন ব্যুরোক্র্যাট, তিনি এসে বুদ্ধ ভট্টাচার্যকে হারিয়ে দেবেন। আসলে ব্যাপার কি, ভট্টাচার্যকে ব্যানার্জি রিপ্লেস করেছিলেন 2011-তে। বিজেপি এবারে ভট্টাচার্য দিয়ে ব্যানার্জিকে আবার রিপ্লেস করার রাস্তায় ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকেন, তো কাল্পনিক জগতে থাকেন, তাই হতে পারে। তাহলে মমতার জেতাটাও কিন্তু তাহলে ফ্যান্টাসি ছিল, মমতা দেবীর জেতাটাও তাহলে ফ্যান্টাসি ছিল। আমরা যখন বৈশাদা একটা কথা মনে রাখবেন, যখন আমরা সবাই মিলে তৃণমূলের জগৎ, সেই সময়টা আসার আগে, তৃণমূলের ক্ষমতায় আসার আগে, যখন আমরা সিপিএমের বা বামফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে একসঙ্গে লড়তাম, সেই সময় কিন্তু বাংলার মানুষ ঠিক করেছিলেন যে শয়তানের সঙ্গে হাত মেলাবো, কিন্তু এই সরকারটাকে ফেলে দিতে হবে, এই 34 বছরের সরকারটাকে। মানুষ, আপনারা পালস বোঝেন কিনা জানি না, কিংবা মশায় পরিবৃত্ত হয়ে থাকার একটা সমস্যা আছে, সবই হ্যাঁ জল উঁচু জল নিচু সবেতেই আপনাদের হ্যাঁ বলে, কিন্তু নিচে পালস পরিষ্কার বলছে যে পরিবর্তনের হাওয়া বইছে, পরিবর্তন হবেই। 26-এ ঈশ্বর এসে দাঁড়িয়ে গেল, ঈশ্বর এসেও যদি দাঁড়িয়ে যান তাহলে এই বিসর্জন, তৃণমূলের বিসর্জন আপনারা আটকাতে পারবেন না। যে পরিবর্তন আসবেই এবং অমিত শাহ কিন্তু পাকাপাকি ভাবে একটা থাকার পরিকল্পনা করেছেন, এক্ষেত্রে তাহলে কি পরিবর্তন হতে পারে?
না, প্রথম কথা হচ্ছে যে অমিত শাহ পাকাপাকিভাবে থাকা বা না থাকা, অমিত শাহ যদি পাকাপাকিভাবে থাকেন, আমি জানি না খবরটা কতটা সত্য, কেননা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতার ভূমিকা পালন করবেন, সেটা আমার কাছে খুব স্বাভাবিক। কাজও এখানে নিয়ে আসা হবে, তিনি নিজের কাজ নিয়ে এখানে আসবেন। তাতে কিন্তু স্ট্র্যাটেজিস্ট হিসেবে উনি নর্থ ব্লক থেকেও স্ট্র্যাটেজি দিতে পারেন, কিন্তু কাজটা কিন্তু করতে হবে বাঙালিকে। আমি একটা কথা বলছি যে আমার এখনো মনে আছে বিষ্ণুকান্ত শাস্ত্রীকে সরিয়ে তপন শিকদারকে বিজেপি সভাপতি করা হলো। তখন আমি আডবাণীজিকে বলেছিলাম যে শাস্ত্রীজি এত ভালো মানুষ, বাজপেয়ীজির কবিতা অনুবাদ করেছেন, সংস্কৃতের পণ্ডিত, বুদ্ধবাবুর মাস্টারমশাই ছিলেন, পরে উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন, তো এহেন একটা সৎ মানুষকে আপনি সরিয়ে দিলেন, তপন শিকদারকে কেন নিয়ে এলেন? উনি বলেছিলেন অনেক ভেবেচিন্তে যে আমাদের না পশ্চিমবঙ্গটাতে যদি কাজ করতে হয়, শাস্ত্রী সারনেম সে নেই হোগা, আমারা শিকদার মানে একটা বাঙালি দরকার। অমিত শাহ এখানে যদি এসে বসেও থাকেন, ইউ নিড এ বেঙ্গলি প্রপার লিডারশিপ। তুমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অমিত শাহ নিজে একবার বলেছিলেন ইন্টারনাল মিটিংয়ে যে আমার সব থেকে বেশি প্রয়োজন বিজেপিতে একটা মমতা ব্যানার্জি। কোন মমতা ব্যানার্জি? যে মমতা ব্যানার্জি সিপিএম কে পরাস্ত করার জন্য একটা বিরাটভাবে লড়াই লড়েছিল। অর্থাৎ ওই রকম 24/7 আজকে একটা ধর্ষণ হলে বা একটা কিছু হলে মনে করা দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় কি কাণ্ডটাই না করেছিলেন। বিজেপিতে একটা বাঙালি, মানে অনেক বাঙালি নেতা আছেন, কিন্তু আমি বলতে চাইছি মমতার প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে বা অমিত শাহর মুখ দেখিয়ে পশ্চিমবঙ্গ দখল হতে পারে না। পশ্চিমবঙ্গ দখল করতে গেলে তোমার মমতা বনাম আর একটা মমতা, মানে এখানে আমি কোনো ব্যক্তি মমতার কথা বলছি না, আমি বলছি যে একটা লিডারশিপ, যে লিডারশিপটা একটা মুখ, যেটা পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে গোটা, কেননা যেটা বারবার বৈশাখদা বলছেন যে তোমার সংগঠন, এই যে কত কোটি সংগঠন সদস্য সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়েছিল, এটা আমি পরিহাস করে বলছি না। এই যেটা আমাদের দেবজিৎ দা বলছেন, আমি ওনার সাথে একমত যে কোথায় ছিল বিজেপি আর এখন কোথায় আছে, টোটাল রেফারেন্স ফ্রেমে স্থানাঙ্কটা যদি দেখা যায় বিজেপির গ্রোথ কিন্তু হয়েছে, পার্সেন্টেজ অফ ভোটে হয়েছে, ভোটে ট্রান্সলেট হচ্ছে না। হ্যাঁ, একেবারে। আমি এই বিষয়টা নিয়ে অশোকদার কাছে যাব যে যেখানে বলা হচ্ছে যে তৃণমূলে একজন নেত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে অমিত শাহ তিনি বারবার করে আসছেন এবং এখানে একটা পাকাপাকি ভাবে থাকার পরিকল্পনা করছেন, যদিও দেবজিৎদা বলছেন যে এরকম কোনো খবর নেই। যদি হয় তাহলে কংগ্রেসের কাছে কি আছে? কংগ্রেসকে কি তাহলে নতুন করে ভাবতে হবে? দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, আমরা মানে এটা বিজেপিও তো বলে টলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে নাকি দেশ বড়। ঠিক আছে, বিজেপি অন্তত ভাবে, দেশপ্রেমের কথা সারা দিন ধরে অহর্নিশ তারা শুনিয়ে যায়। এখন কাশ্মীরে 370 দ্বারা উঠে গেছে ইন্দ্রাণী, সেখানে যে কেউ জমি টমি কিনে বাড়ি টাড়ি করতে পারে এবং ডেরা বেঁধে থাকতে পারে। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, বিজেপির প্রতিনিধি দেবজিৎদা রয়েছে তাদের মাধ্যমে, যে মাননীয় অমিত শাহের মতন এইরকম একজন বর্তমান যুগের চাণক্য বলুন, কৌটিল্য বলুন, আর যাই ইচ্ছা বলতে পারেন আপনি, কোনো আমার আপত্তির জায়গা নেই, তিনি যদি একদম কাশ্মীরে গিয়ে ডেরা বেঁধে থাকেন তাহলে পাক অধিকৃত কাশ্মীরটা বোধহয় একদম 24 ঘন্টার মধ্যে আমরা অধিকার করে নিতে পারি। এবার আমি আসছি একটু সিরিয়াস কথা, কারণ এর আগের আলোচনাটা আমার কাছে খুব সিরিয়াস ছিল না। অমিত শাহ কোথায় আসবেন যাবেন তা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আমি যেটা বলতে চাইছি, একটু আগে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, যেটা বৈশাদাও বলছিলেন কিংবা জয়ন্তদা, প্রবীণ সাংবাদিক অনেকবার করে সংগঠনের কথা বলছিলেন। দেখুন, 2011-র আগে মানে তৃণমূল যখন ক্ষমতায় আসছে, নির্বাচনী বৈতরণীটা পার হওয়ার জন্য যাদের উপর সব থেকে বেশি নির্ভর করতে হয়েছিল সে দলের নাম কংগ্রেস। এবং সেই সময় কিন্তু এই এত হাজার বুথে এজেন্ট দেওয়া কিংবা সংগঠন কোনোটাই তৃণমূলের ছিল না, কোনোটাই তৃণমূলের ছিল না। আমি 2014-র কথা বলতে চাইছি এই আলোচনার দিক থেকে দাঁড়িয়ে। আমি দেখেছিলাম ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন RK হান্ডা, আমার যদি খুব একটা ভুল না হয়। বিজেপি হয়তো 10% থেকে 20% বুথে এজেন্ট দিতে পেরেছিল, কিন্তু মানে প্রায় 2,75,000 বা 85,000 ভোট ব্যারাকপুর লোকসভায় বিজেপি প্রার্থী পেয়েছিল। সুতরাং
এই যে সংগঠন, রেজিমেন্টেশন, বুথ স্তরের কমিটি, এখানে সৈকত আছে, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। 34 বছরের বাম আমলের, মানে আমি তো মানে প্যারাশুট ট্রুপার নই, একেবারে গ্রাসরুট থেকে রাজনীতি করতে উঠে আসা মানুষ, মানে এরকম অনেক শুনতাম, রেজিমেন্টেশন অমুক তমুক। ক্ষমতা থেকে চলে গেলে রেজিমেন্টেশনের কিছু থাকে না এবং সংগঠনও কোথাও তলিয়ে যায়, সেটা সর্বক্ষেত্রেই সমান। সুতরাং আজকে বৈশ্যাদা বলছেন বটে সংগঠন ইত্যাদি হেন তেন কথা, জয়ন্তদাও তাকে সেকেন্ড করলেন বটে, কিন্তু এইগুলো দিয়ে ভোট হয় না। ভোট তার একটা পাবলিক পারসেপশন তৈরি হয়ে যায়। তৃণমূলের সংগঠনের বৃদ্ধি 2011-এর পর থেকে গ্র্যাজুয়াল প্রসেসে হয়েছে এবং তার অন্যতম কারণ ক্ষমতার শীর্ষবিন্দুতে থাকার। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে খুব গর্ব করে বলতে পারেন, আপনি জিজ্ঞেস করছিলেন না কংগ্রেস কি করবে, 48 বছর ক্ষমতায় নেই, 48 বছর এ রাজ্যে ক্ষমতায় নেই, প্রতিদিন নাকি আমাদের সাইনবোর্ড করে দেওয়া হচ্ছে। 48 দিন ক্ষমতায় না থাকলে তৃণমূলের লাল বাতি জ্বলে যাবে, এত বড় কথা বলে দিলাম একেবারে। তাহলে বৈষ্ণবদা কি বলবেন এই বিষয়ে? আমি কংগ্রেস সম্বন্ধে কি বলবো বলুন, কংগ্রেসের তো কি করুন অবস্থা আপনারা নিজেরাই জানেন। বিধানসভাতে একটা সিট নেই, লোকসভাতে একটা। এবার ওনারা বামফ্রন্ট আছে, যে সিপিএম আমাদের এত ক্ষতি করলো, এত লোককে মারলো। আপনি সৈকতকে সিপিএম এর প্রতিনিধি বললেন, আমি যতদূর জানি ও সিপিআই এর প্রতিনিধি। সিপিএম বলিনি, সেটা নিজে থেকে আবার হ্যাঁ বললো, সেটা কেন বললো কে জানে। ও আপনাকে যখন ইন্ট্রোডাকশন করলো তো আপনি প্রতিবাদ করেননি, যাই হোক তারা তো বলেন যে তারা একসঙ্গেই আছেন, একসঙ্গে আছেন, একটা সময় আছে। আমি সঙ্গে সঙ্গে ওখানে দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই, না আমি দেখে নিচ্ছি মানে আমি সেই মানে ওদেরই স্লোগান তো একসঙ্গে থাকার কথাই বলছে, একসঙ্গে তো না সিপিএম এক সময় লিখেছিল দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর। আমি রাজাদা, অন্য কোনো কথা নয়, রাজাদা আমি একটুখানি বলবো। কংগ্রেসের সম্পর্কে মানে যত বলবো তত কংগ্রেসের খারাপ লাগবে, কিন্তু কংগ্রেসের এই রাজ্যে যে কি অবস্থা সেটা কংগ্রেসের নিজেরাই জানে এবং উনি বলছেন, উনি জানেন যে কোন পার্সেন্টেজ অফ ভোট কংগ্রেসের আছে পশ্চিমবাংলায়। কংগ্রেস আর বামফ্রন্ট মিলিয়ে 5 থেকে 6% ভোট পেয়েছে। তার ওনারা যদি এত কথা বলেন আমি কি বলবো। রাজাদা একটা কথা বলবো, যে এই যে একটু আগে মানে শুরুটাই হচ্ছিল ওই স্পেলে আমি বলতে পারিনি রাজাদার সঙ্গে কথা। রাজাদা বললেন যে বাংলা বঞ্চনা ইত্যাদি কি একটা যেন বলছিলেন। দাদা বিজেপি কিন্তু 3 জন রাজ্যপাল বিজেপি শাসনকালে মনোনীত হলেন এই বাংলা থেকে। বিষ্ণুকান্ত শাস্ত্রীজিকে আপনারা ওই টাইটেলে অবাঙালি বলতে পারেন, কিন্তু বৈশ্যাদাও অ্যাপ্রিসিয়েট করবেন, জয়ন্তদাও অ্যাপ্রিসিয়েট করবেন, যারা পুরনো, আপনিও রাজাদা অ্যাপ্রিসিয়েট করবেন যে উনি অনেক বাঙালির তুলনায় একটু বেশি বাঙালি ছিলেন টাইটেল ছাড়া। বাংলাটা ঝরঝরে বলতেন এবং বাংলায় ওনার লেখাপত্র অনেক আছে। এবার আমি যেটা বলছি, একমাত্র সিদ্ধার্থ শঙ্কর রায় ছাড়া আপনাদের প্রায় 65 বছরের জমানায় একটা বাঙালিকে আপনারা কলকাতা থেকে পাননি বা পশ্চিমবঙ্গ থেকে পাননি যাকে অন্য রাজ্যে রাজ্যপাল করা যায়। এই হচ্ছে কংগ্রেসের দৈন্যতা। বাঙালিকে এত ভয় কংগ্রেসের, দাদা এত ভয় পায় বাঙালিকে কংগ্রেস, এখনো সেটাই করে যাবে। দেবজিৎ দা, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, প্রথমে না আমি একেবারেই করতে চাই না। দৈন্যতা বলে কোনো শব্দ বাংলা ব্যাকরণে হয় না, আমি বলছি না দাদা, আমি যাই হোক আমি ব্যক্তিগত আক্রমণ না করে বললাম শব্দটা হবে দীনতা। যাই হোক, আমি এটা বলতে চাইছি দেবজিৎ দা, আজকের সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষাভাষী মানুষের উপরে যে আক্রমণ নেমে আসছে এবং আপনাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছেন, আপনি একজন বাঙালি হিসেবে সেটাকে সমর্থন করেন কি করেন না? দাদা বাঙালি আর বাঙালির মধ্যে ফারাক আছে দাদা। আমি আবারও বলছি রাজাদা, আপনিও কিন্তু বাঙালি শব্দটা ব্যবহার করতে পারেননি, বাংলা ভাষাভাষী বলেছেন। কাকাতুয়া বাংলায় হরে কৃষ্ণ বললে বা ইংলিশে গুড মর্নিং বললে কাকাতুয়া ব্রিটিশ কিংবা বাঙালি হয় না। আমি আবারও বলছি, কোন কাকাতুয়া যদি বাংলায় হরে কৃষ্ণ বলে কিংবা বলে তাহলে বাঙালি হয় না। সুতরাং বাঙালি আর বাঙালির মধ্যে যে ফারাক আছে, বাঙালি আপনি বলেন কিন্তু বাংলা ভাষাভাষী বাঙালি শব্দটা আমরা গতকাল এই বিষয়ে আলোচনা করেছি। কোথায় গিয়ে কোন মিটিং করছেন আপনারা? গতকাল আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আজকে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করছি। সৌগত, প্রথমত বিষয়টা হচ্ছে আজকে বিজেপির কি হবে, অমিত শাহ এলে কি করবেন, সেটা বিজেপি সম্পূর্ণ আভ্যন্তরীণ স্ট্র্যাটেজি, সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বিজেপির যে ফলাফল রেজাল্ট, দেবজিৎ দা একটু আগে বলবার সময় ব্যঙ্গ করেই বললেন যে বামপন্থীদের এই মুহূর্তে ভোট শতাংশ একদমই তলানিতে। এই রাজ্যে আমরা যেমন 4টে নির্বাচনে শূন্য অবস্থানে বিলং করছি, তেমন এটাও আবার বাস্তব
এই রাজ্যে ৮০ সালের পর থেকে বিজেপি ৬টা নির্বাচনে ২% নিচে এবং ৮টা নির্বাচনে শূন্য ছিল। এবার স্বাভাবিকভাবে একটা উপনির্বাচন সম্ভবত মাঝখানে অশোকনগরে জিতেছিল, উপনির্বাচন সম্ভবত। এবং দ্বিতীয়ত হচ্ছে এই রাজনীতিতে ওঠা পড়া এটা রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ, বাংলার মানুষ ১৬ সালের পর ১৯-এ ভোট দিয়েছিল তৃণমূলের হাত থেকে রেহাই পেতে বিজেপিকে। ২১ সালে ভোট দিয়েছিল কারণ শুভেন্দু অধিকারী এই বার্তা দিতে পেরেছিলেন যে ভাইপো, পিসি ভাইপোকে জেলে ঢোকাতে পারবেন। অমিত শাহ এসে বলেছিলেন ভাগ মমতা ভাগ, ভাগ মুকুল ভাগ, ভাগ শুভেন্দু ভাগ থেকে শুভেন্দু বিজেপির নেতা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষের বাস্তবতা কি? বাংলার মানুষের বাস্তবতা হচ্ছে সারদা থেকে আরজি কর, দুটো ক্ষেত্রেই আপনি যদি দুর্নীতির পার্সপেক্টিভ দেখেন এবং নারী নির্যাতনের ঘটনা দেখেন, সব ক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একেবারে নীরব ভূমিকা পালন করে আরএসএস এর দুর্গাকে ১১ সালে যে দায়িত্ব দিয়েছিল ২৫ সাল অব্দি আরএসএস এর স্কুল সংখ্যা বাড়ানো থেকে যা যা করার দরকার তা তৃণমূল করে ফেলেছে। এসএসসি থেকে প্রাইমারি এই যে বিপুল দুর্নীতি, বেকার যুব সমাজ, তাদের হাতে কাজ নেই, শ্রমকোড বিল, ন্যাশনাল এডুকেশন পলিসি, এগুলো নিয়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক কোনো লড়াই নেই। তাতেই বাংলার মানুষ বুঝেছে আসলে মুকুলবাবু অসুস্থতার কারণে যে কথা বলেন, কিংবা দিলীপবাবু জগন্নাথ মন্দির থেকে ফিরে এসে যে কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে দুর্নীতির দাগ নেই, তাতেই বাংলার মানুষ বুঝেছে তৃণমূল বিজেপি আলাদা কিছু নয়। বাংলার মানুষ পরিত্রাণ একদম চাইছে, তৃতীয় অল্টারনেটিভ, বিকল্প অল্টারনেটিভ বাংলার মানুষ চাইছে। আমরা এই কথা বলবো না যে আমরা শূন্য থেকে সরকার তৈরি করতে পারি, কিন্তু আমরা পলিসিগত জায়গায় রাজনীতিটাকে, যেখানে সারদা নারদার চুরি থেকে, এসএসসি চুরির ভাগ বাটোয়ারা থেকে যে টাকা পয়সা দুর্নীতি নিয়ে তৃণমূলের যে নেতারা আজকে বিজেপির জামা পরে তৃণমূল বিজেপি দিদি মোদির লড়াইয়ের মাঝখানে নিজেদের সিবিআই এর জেল যাত্রাটা আটকে রাখতে পেরেছে। আমাদের এই নির্বাচনের মূল লক্ষ্য হবে যে বিজেপি স্ট্র্যাটেজি যাই হোক, আমি শেষ করি, বিজেপি স্ট্র্যাটেজি, আপনি তৃণমূল বিজেপিকে যথেষ্ট টাইম দিয়েছেন, বাইনারি করবার চেষ্টা করার কারণ লাভ নেই, সবাইকে সময় দিতে হবে, আপনাকেও সময় দিতে হবে, আমার লাইনটা কমপ্লিট করতে দিন। তৃণমূল বিজেপি যথেষ্ট টাইম দিয়েছে, বাইনারি তৈরি করবার চেষ্টা, কর্পোরেট হাউস, মিডিয়া যতই চেষ্টা করুক না কেন, এই রাজ্যের মানুষ বুঝে গেছে আরএসএস এর দুটো মুখ, একটা সময় কম রয়েছে। আমি দেবজিৎ আর বৈষ্ণব বাবুর কাছে আসবো। এত কিছু বোঝাতে যাওয়ার পরেও মানুষ 30 সেকেন্ড সময় রয়েছে। বামেদের ভোট দিচ্ছেন না, মুশকিলটা হচ্ছে এখানেই যে বামেরা ভোট পাচ্ছেন না। আমি একটা অনুরোধ করব বামপন্থীদের যে হোক না একটা মহামিছিল বিজেপির বিরুদ্ধে, যেরকম দিল্লিতে করেছেন, যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর বামেদের বড় নেতা সেলিম বাবু, সুজন বাবু এবং সিপিআই এর যারা নেতা আছেন তারা সবাই একসঙ্গে একটা মহামিছিল করুন বিজেপির বিরুদ্ধে, সোজাসুজি। এই যে ভোট কাটুয়া হয়ে পেছনের দরজা দিয়ে তৃণমূলকে জিতিয়ে দেওয়া, এই চেষ্টাটা ২৬ আর করবেন না, সোজাসুজি করুন বা ভুলে যান, চেষ্টা করুন তৃণমূলকে হারাতে। তৃণমূলকে ভোট কেটে হারাবেন না, জেতাবেন না, বাঁচিয়ে দিতে। ভোট কাটুয়া তোমরা 16 সালের তৃণমূল বিরোধী ভোটে হিন্দুত্বের হাওয়া লাগিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারকে স্থায়িত্ব দিয়েছে। তোমরা এই রাজ্যে তৃণমূল বিরোধী ভোট কাটছো, ভোট কাটুয়া বিজেপিকে তাড়ালে আমি একটা কথা বলি, দেখুন কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, সেই লড়াই ওদের মধ্যে থাক, ফার্স্ট আমরাই হব। বাংলার মানুষের আস্থা আমাদের প্রতি আছে, এটা বারবার নির্বাচন হয়েছে, বারবার বিধানসভায় হারিয়েছি, পৌরসভায় হারিয়েছি, পঞ্চায়েতে হারিয়েছি, যতবার নির্বাচন হবে। আর সিপিএম আর বামফ্রন্ট তো শূন্য, আরে শূন্য হয়ে আছে, টিভিতে বললে হবে সিপিএম শূন্য, বামফ্রন্ট শূন্য, আরে আপনারা শূন্যই থাকবেন। এই আলোচনা আজ এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে উত্তাপ চড়েছে সেটা কিন্তু নামাতেই হবে, কারণ আমাদের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে। যারা এসেছেন আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। বাংলা বলছে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।